আমার মাথার পিছনে পাহাড় দেখা যাচ্ছে, আর আমি এখন রয়েছি অজ্ঞাতবাসে। চারপাশে একেবারেই আরণ্যক পরিবেশ, আর আমার সামনেই রয়েছে সেই পাহাড়টা যেটা খানিকটা আগেও দেখা যাচ্ছিল অজ্ঞাতবাসের জায়গাটা থেকে। তো আপাতত সেই পাহাড়টা চড়ার একটা চেষ্টা চলছে, কারণ সেখানে নাকি একটা হাঁটা পথ আছে শুনেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি টোটো কোম্পানির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমার মাথার পিছন দিকে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। আমি এখন রয়েছি অজ্ঞাতবাসে। ভাবছেন তো কি এই অজ্ঞাতবাস? আসলে এই অজ্ঞাতবাস হলো ঝাড়খণ্ডের বিশ্রামপুরে সুদীপ দেবের তৈরি একটা ছোট্ট জায়গা। এটাকে না বলা যায় ক্যাম্প, আর না রিসর্ট বা অন্য কিছু, বাট এই জায়গাটা এই সুদীপ দা নিজের স্বপ্নের মতো করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি পাহাড়ের কোলে একটা ছোট্ট আস্তানার খোঁজ সকলেরই থাকে। সেই ভাবনা থেকেই দাদা বানিয়ে ফেলেছেন এই সুন্দর অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসে কিন্তু গাছবাড়ি সহ রয়েছে নানা চমক, তবে বিলাসিতা একদম নেই। শহুরে কোনো সুযোগ সুবিধাই কিন্তু এখানে মিলবে না, শুধুমাত্র ইন্টারনেট ছাড়া। অজ্ঞাতবাস আগের পর্বেই আমি দেখিয়েছিলাম কিভাবে টাটানগর হয়ে কান্দ্রা স্টেশনে নেমে প্রায় 3 কিলোমিটার হেঁটে চলে এসেছিলাম প্রকৃতির কাছে এই অজ্ঞাতবাসে। আর এই পর্বে দেখাবো অজ্ঞাতবাসের মেইন অ্যাট্রাকশন গাছবাড়ি। নিয়ে যাব ওই পাহাড়ের মাথায়। ছোট্ট হাইকিংয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে, আর বিকেলবেলা চলে গিয়েছিলাম এই অজ্ঞাতবাসের যিনি দেখাশোনা করেন সেই বঙ্কিমদার সঙ্গে বাইকে চেপে আদিবাসীদের একটা গ্রাম উদয়পুরে। জঙ্গলের রাস্তা পেরিয়ে উদয়পুরে যাওয়ার সেই অভিজ্ঞতাটাও ছিল দুর্দান্ত। আপনারা দেখতে থাকুন এই ভ্লগটা। আশা করি অনেক তথ্য পাবেন আর ভীষণ ভালো লাগবে অফবিট এই জায়গার সুলুক সন্ধান। বিশ্রামপুরের অজ্ঞাতবাসের এই গাছবাড়ি কিন্তু একদমই আসল। বিশাল মহুয়া গাছের মাঝ বরাবর গাছবাড়িতে উঠতে গেলে ভরসা এই মই, ভয় পেলে কিন্তু চলবে না। আর এখান থেকে চারপাশের প্রান্তর দেখতে অসাধারণ লাগে। এটা যে কোনো পরিবেশ প্রেমীদের কাছে একদম স্বর্গরাজ্য মনে হতে পারে। এ জায়গা প্রকৃত অর্থেই যে কোনো উপন্যাসে বর্ণনা করা আরণ্যক পরিবেশের সঙ্গে মিলে যায়। চারপাশে ধু প্রান্তর, আর এই বড় বড় গাছগুলোর অনেকগুলোই কিন্তু মহুয়া। এই জায়গার সৌন্দর্য বাড়িয়েছে দূরের ওই ছোট্ট পাহাড়টা। আর এই যে ছোট ছোট গাছ দেখছেন,
এগুলো আসলে পলাশ। যখন বেড়ে উঠে ফুলে ভরবে এই জায়গার সৌন্দর্য আরও বাড়বে। আর ওই যে চালাবাড়ি, ওগুলোই আপাতত অজ্ঞাতবাসের রাত্রিবাসের আস্তানা। এই বিশাল মহুয়া গাছের মাঝ বরাবর বেশ শক্তপোক্ত করেই বানানো হয়েছে এই গাছবাড়িটা। গাছবাড়ির একটা পাশ খোলা, যেখান থেকে চারপাশের সৌন্দর্য দেখা যায়। আর ওই যে চালাবাড়ি মতো লম্বা, ওর এক পাশে রান্নাঘর আর একটা ঘর রয়েছে। মাঝের অংশটা ডাইনিংয়ের বাপাশে রয়েছে দুখানা ওয়াশরুম বা বাথরুম, যেগুলো কিন্তু পাকা এবং ওয়েস্টার্ন সমস্ত রকম সুবিধে রয়েছে। এই জায়গাটা প্রকৃত অর্থেই আরণ্যক পরিবেশের সঙ্গে মানানসই অসাধারণ একটা জায়গা। আমি এখন রয়েছি গাছবাড়ি মানে এটা হচ্ছে মহুয়া গাছের ওপর একটা ছোট্ট এক চিলতে ঘর। এইসব আগে আমি জিম করবেটের সব গল্পে পড়েছিলাম এরকম ভাবে নাকি গাছের ওপর মাচা বেঁধে বাঘ শিকার হতো, বাট এটা কাইন্ড অফ ওয়াচ টাওয়ার বা আরণ্য পরিবেশের রিল্যাক্সেশনের জায়গা। এখানে একটা বিশাল পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, মাঝে মধ্যে গাছপালা, এবং আমি জাস্ট একটা গাছের মাঝ বরাবর রয়েছি। কার্যত ওয়াচ টাওয়ারের মতো আমি চারপাশটা দেখছি। আমার কিন্তু এই ব্যাপারটা একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে। আমার সঙ্গে রয়েছে সুরু দিদি এখানে সবাইকে দেখভাল করে, রান্না থেকে শুরু করে A to Z সুরু দিদিই করে। তো সুরু দিদি, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমার হইল 2 সাল। 2 সাল। কেমন লাগে এখানে? ভালোই লাগে। কলকাতার মানুষজন আসে তো, কেমন লাগে শহরের মানুষ? ভালোই লাগে। সুরু দিদির সঙ্গে তো আলাপ হলো, এবার চলুন ওই পাহাড়ের মাথায় একটু পাহাড় চড়ে আসি। ওই যে দূর থেকে পাহাড়ের মধ্যে একটা বিশাল ফাঁক মনে হচ্ছে, ওটাই আসলে রাস্তা, যে রাস্তাটা দিয়ে এখন আমি হেঁটে হেঁটে ওপরে উঠছি। এই জায়গা এখনো পর্যন্ত আনএক্সপ্লোরড। প্রকৃত অর্থেই এটা অব্বিট। সত্যি কথা বলতে গেলে এই সুদীপদার সাথে আলাপ না হলে অজ্ঞাতবাসে আমারও আসা হতো না, আর আপনাদেরকেও দেখানো হতো না এমন এক সুন্দর জায়গা। এই জায়গায় যে পাহাড়গুলো রয়েছে সেখানে শুধুমাত্র এখানকার স্থানীয় বাসিন্দা ও আদিবাসীদের অবাধ বিচরণ। তারা সড়কপথে দূরত্ব বাঁচাতে এক পাহাড় থেকে অন্য পাহাড় টপকে সহজেই এক গ্রাম থেকে অনেক দূরের গ্রামে চলে যায়। তবে আমার কিন্তু এই ছোট্ট পাহাড় চড়তেই অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। বারবার বসছিলাম আর রীতিমতো বড় বড় শ্বাস নিতে হচ্ছিল, কারণ শহুরে জীবনে হাঁটাহাঁটিই হয় না, পাহাড় চড়া তো অনেক দূরের ব্যাপার। একটা ছোট্ট হাইকিং ছিল পাহাড়ের মাথায়, আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমার যা অবস্থা, না হাঁটাচলা করে করে, কোনো এক্সারসাইজ না করে, একটুখানি উঠেই আমি পুরো হাঁপিয়ে বসে পড়েছি একটা পাথরের ওপরে। বাট আমি হাঁপিয়ে গেলেও চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এই যে আর পিছনটা দেখাই, এই যে পিছন থেকে উঠে এসছি, চারপাশে জঙ্গল। ইনফ্যাক্ট জঙ্গলে বসে তো খারাপ লাগে না, দারুণ লাগে। কিন্তু মানে ঠিক আছে, যারা একটু হাঁপিয়ে যায় অসুবিধা নেই, জঙ্গলে বসে বসে জঙ্গলের পরিবেশটা এনজয় করতে করতে উঠবে। আমাদের আর এক ট্রেকিং সঙ্গী লালু। এই লালু, এদিকে তাকা রে, মগ্ন হয়ে কি দেখছিস? তাকা। কি রে, ভিডিও থেকে মুখ ফেরাচ্ছিস কেন? লালু, কি হয়েছে? কি হয়েছে বাবা? ও লালু,
এই যে লালু, সে হাই। এই হাই করে দে, কিরম মুখ ঘুরিয়ে নিচ্ছিস তুই? হ্যাঁ রে, এই যে আমাদের সফর সঙ্গী, অজ্ঞাতবাসের একনিষ্ঠ কর্মী লালু। আমরা হাইকিংয়ে এসেছি, লালু তার আগে রাস্তা দেখিয়ে নিয়ে এসছে এবং পাহাড়ের মাথায় তিনি বসেছিলেন, আমাদের জন্য অপেক্ষা করছিলেন। সে এক মনে আবার প্রকৃতিও দেখে, খুব একটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি না, এই যে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই যে আমি আগেও উঠছি, লালু কিন্তু উঠে গেল, ছাড়লো না আমায়, ক্যামেরা ফ্রেন্ডলি না হোক, লালু উঠে গেছে। দেখাচ্ছি আমি, লালু আমার আগে উঠে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমি কিন্তু পাহাড় জয় করে ফেলেছি। হতে পারে এটা এভারেস্ট নয়, একটা ছোটোখাটো টিলা, কিন্তু পাহাড় তো। ওই যে অজ্ঞাতবাস থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পাহাড়ের ঠিক টপে। এই পাশ থেকে বাঁ পাশ থেকে আমি দেখাচ্ছি, ঠিক আমার পিছনে এই বাঁ পাশ থেকে আমি উঠেছি পাহাড়ের মাথায়। এই লোকেশনটা হচ্ছে কি, দুপাশে আবার দুটো রাস্তা চলে গেছে। আমি একটা বড় এই যে পাথরের ওপরে এখান থেকে নামি, জাস্ট দেখাই। এই যে আমার পিছনটাতে, আমার এই ডান পাশটাতে, মানে পাহাড়টা হচ্ছে কি, পাহাড়টা এরকম টপে উঠেছে, উঠে আবার ওপর থেকে নিচে নেমে গেছে। আমার জাস্ট এই যে পিছনটাতে এদিক দিয়ে পাহাড়টা নিচে নেমে গেছে। আর দেখাচ্ছি পেছন দিকে একটা জঙ্গলের ট্রেল গেছে, অ্যান্ড এপাশেও, দুপাশে বাঁ পাশে এবং ডান পাশেও একটা জঙ্গলের ট্রেল গেছে। তো কেউ নেই, বাকি সদস্যরা যে যার মতো সেই ট্রেলে হাঁটতে চলে গেছে। আমি তো মোটামুটি এই পাহাড় জয় করে, মানে সে আমার দিগ্বিজয়ের মতোই মনে হয়েছে। আমি বেশ কিছুক্ষণ 10 মিনিট রেস্ট করে আপাতত এই পাহাড়ের গল্প তোমাদেরকে শোনাতে বসেছি। তো যাই হোক, ভীষণ ভাল লাগলো ট্রিপটা, একদম স্মল ট্রিপ, একটা শর্ট ট্রিপ, কিন্তু মানে অন্যান্য ট্রিপের থেকে এই ট্রিপের যে বিশেষত্বটা আমার এখনও পর্যন্ত ফিল হয়েছে, এটা কিন্তু ভীষণভাবে নেচারের কাছাকাছি। এত মানে গাছপালা বা এরকমভাবে নেচারটা এত নিস্তব্ধতার মধ্যে, মানে জনবসতিহীন প্রায় এই জায়গাটা, মানে পার্টিকুলার এই জায়গাটা সেরকমভাবে কোনো মানে গ্রাম নেই, একটু দূরে গ্রাম আছে, আর এরকম জঙ্গল পাহাড় সব মিলিয়ে জাস্ট আমার একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো। সুতরাং একটা কথাই বলবো, যদি কেউ ঝাড়খণ্ড, বিশ্রামপুর বা এই অজ্ঞাতবাসের কী বলবো বিলাসিতাহীন একদম একদম সাধারণ জীবন বা সেই সাধারণ টাচটা কেউ নিতে চান বা নিতে চাও, তাহলে কিন্তু জাস্ট একদিন বা দুদিনের ছুটিতে চলে এসো। ওই এই স্পট দেখবো, ওই স্পট দেখবো, সেই সব মানসিকতা না রাখাই ভালো। বরঞ্চ একটাই কথা ভাবা উচিত যে আমি নেচারটাকে উপভোগ করব নিজের মতো করে। যদি হয় কোনো সঙ্গিনীর সাথে এসছেন বা সঙ্গীর সাথে এসছেন, সেই পার্টনারের সাথে প্রকৃতিকে এনজয় করুন। আর যদি আমার মতো সিঙ্গেল হন, তাহলেও নো প্রবলেম। এই সমস্ত কিছু বন্ধু বান্ধব, দাদা দিদি, সমস্ত কিছু যাকে পারবেন তাকে বন্ধু বানিয়ে ফেলুন, আর সুন্দর করে মজা করে ঘুরে বেড়ান। এবার পাহাড় থেকে নামার পালা। আমাকে এই গাছের ডাল ভেঙে একটা লাঠি তৈরি করে দেওয়া হয়েছে নামার জন্য, কারণ গতকালই ওই নিম্নচাপে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে এখানকার যে পাথরগুলো সেগুলো আরও বেরিয়ে এসছে এবং খুব স্লিপারি হয়ে রয়েছে। একটুখানি অসাবধান হলেই কিন্তু একদম পা স্লিপ করে পড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ফলে নামাটা কিন্তু একটু দেখে শুনে সাবধানেই করতে হচ্ছিল। পাহাড় থেকে নামতে নামতেই বুঝলাম পেটে খিদে ছুঁচোর দম দিচ্ছে। গরম ভাত, ডিমের কারি আর ডাল, সিম্পল খাবার, কিন্তু খিদের মুখে অমৃত মনে হলো। খেয়ে উঠতে উঠতেই বিকেল। আমার সঙ্গে থাকা পক্ষী পর্যবেক্ষকরা জানালেন এখানকার গাছে জার্ডন স্লিপ বার্ড, টনি বেলিড ব্যাবলার, ওরিয়েন্টাল হোয়াইট আই, হেয়ার ক্রাস্টেড ড্রঙ্গ সহ অসংখ্য পাখি রয়েছে। মাঠে দেখা মিলেছে রেড নেপড আইবিস, ওরিয়েন্টাল স্কাইলার্ক, ইন্ডিয়ান বুশলার্ক সহ
অসংখ্য পাখির। তো যাই হোক, খেয়ে দিয়ে বিকেলবেলা এখানে দেখভাল করা বঙ্কিমদার সঙ্গে বাইকে চেপে চললাম উদয়পুর গ্রামে। আমি এখন বঙ্কিম ভাইয়ের সঙ্গে যাচ্ছি। কোথায় যাচ্ছি? উদয়পুর। উদয়পুরে কি আছে? জঙ্গলে আছে। আচ্ছা, সেখানে গ্রাম আছে নাকি? হ্যাঁ, গ্রাম আছে। সেটাই ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। বিশ্রামপুর থেকে উদয়পুর গ্রামটা কম করে 10 কিলোমিটার তো হবেই, তার বেশি বলা চলে। যাওয়ার পথে পড়ল পাহাড়। কান্দ্রা স্টেশনের প্যারালাল রাস্তা ধরে এখানে যেতে হয়। পড়ন্ত বিকেলে অস্তমিত সূর্য আর তার পাশে পাহাড়, গাছপালা। রাস্তাটা ভারী চমৎকার ছিল। আমরা এখন যাচ্ছি উদয়পুর গ্রামে। তো উদয়পুর গ্রামে যাওয়ার পথে পাহাড় পড়েছে আর পড়েছে জঙ্গল। দু পাশে বিশাল জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। যদিও সূর্যের আলো পড়তির দিকে, কিন্তু তাও এই জায়গাটা কিন্তু অসম্ভব ভাল লাগছে আর বাইক রাইডটা দারুণ এনজয় করছি। এই যে কে কাঁটা গাছ ফেলে গেছিল আমাদের বাইকে যাওয়ার পথে, জামা কাপড়ে আটকে যাচ্ছে তাই অবস্থা। তবে তারই মধ্যে একবার দেখিয়ে নিই জায়গাটা। জাস্ট সন্ধে হওয়ার মুখে, কেউ কোথাও নেই, পুরো গভীর জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। উদয়পুর যাওয়ার রাস্তাটা যে খুব সুন্দর বলেছিল অজ্ঞাতবাসের সুদীপদা, কিন্তু সেখানে যাওয়ার পথে এমন ঘন জঙ্গল পাবো একদমই বুঝতে পারিনি। দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে। বিকেলবেলা আলো নিভু নিভু, তাই হয়তো ছবিটা প্রচণ্ড ঝকঝকে নয়, কিন্তু বিকেলবেলা গাছের ফাঁক দিয়ে যখন পড়ন্ত সূর্যের আলো এসে পড়ছিল, জায়গাটা অসম্ভব ভালো লাগছিল। বঙ্কিমদা বলল এ জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকলেও হরিণ কিন্তু আছে, ময়ূরও আছে। তবে আমার কপাল মন্দ, চেষ্টা করেও একটা হরিণ বা একটা ময়ূর কিছুই দেখতে পেলাম না। পঞ্চায়েত। কি পঞ্চায়েত গো? আমাদের ডুমরা পঞ্চায়েত। আচ্ছা, উদয়পুর গ্রাম, তাই তো? আমরা গ্রামে চলে এসেছি, উদয়পুর গ্রামে। বাড়িগুলো দেখো কি সুন্দর করে মাটি দিয়ে নিকোনো। আর এখানকার অনেক বাড়িতে আমি নানা রকমের নকশা দেখেছি। তোমাদের গ্রামের নাম কি? উদয়পুর। আচ্ছা, সুন্দর তো বেশ, চারপাশে জঙ্গল। হ্যাঁ, এইটা তো আমাদের ঘর। তোমার নাম কি? আমাদের সোমবারী সর্দার। কি সর্দার? সোমবারী সর্দার। সোমবারী? হ্যাঁ। আচ্ছা, এটা কি তোমার ছেলে? ছেলে। হ্যাঁ। আর এটা কে? এটা আমার ছেলে। ও আচ্ছা। কি খাচ্ছে ওরা? চাল? জায়গাটা ঝাড়খণ্ড হলেও এখানকার গ্রামের লোকেরা বাংলা বলে দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। আর ফিরতে ফিরতেই জঙ্গলের পথে নামলো সন্ধে। ফেরার পথে বঙ্কিমদার মেয়ের শ্বশুর বাড়িতেও ঘুরে এলাম। কি সুন্দর মাটির বাড়ি। আর যখন ফিরলাম তখন দেখি রীতিমতো সন্ধে নেমেছে অজ্ঞাতবাসে। আকাশে চাঁদ, জ্বলে উঠেছে গাছবাড়ির জোরালো আলো।
সন্ধে খেলাম শালপোড়া চিকেনের সঙ্গে ফ্রেশ গ্রাম থেকে আনা মহুয়া। রাতের বেলা সুরদিদির রান্নাঘরে গিয়ে দেখি গরম গরম চিকেনের ঝোল বাড়ছে আর গরম ভাত রেডি। রাতের বেলা গরম ভাত আর মুরগির ঝোল, এর চাইতে ভালো খাবার হয় নাকি? অজ্ঞাতবাসে তখন রাত নেমেছে। সব ছবি তো ক্যামেরাবন্দি করা যায় না। অজ্ঞাতবাসের রাতের চাঁদের আলোর ছবিও ঠিক তেমন, যা আমার মনে গেঁথে রয়েছে। আগামী পর্বে থাকবে অজ্ঞাতবাসের আরও নতুন চমক, আরও ঘোরার জায়গা। আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো? আর যদি এরকম অব্বিট জায়গার খোঁজ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই টোটো কোম্পানিকে ফলো করো। টোটো কোম্পানির বেল বাটনটা প্রেস করে দাও এরকম নতুন নতুন আরও জায়গার খোঁজ পেতে।